আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের টপিক হচ্ছে এসএসসি হায়ার ম্যাথের ত্রিকোণমিতি চ্যাপ্টারের ত্রিকোণমিতিক সমীকরণ টপিকটা। আমরা জানি এসএসসিতে হায়ার ম্যাথে ত্রিকোণমিতি থেকে একটা সিকিউ সবসময় আসতে দেখা যায়। ত্রিকোণমিতি থেকে সবসময় আসে এবং ত্রিকোণমিতি থেকে যখন আসে বেশিরভাগ সময় সেটা খ অথবা গতে একটা ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করতে বলে। অর্থাৎ সাইন থিটা কস থিটা বা সাইন এক্স কজ এক্স এই জাতীয় ত্রিকোণমিতিক অনুপাতগুলো দিয়ে একটা ইকুয়েশন দেওয়া থাকে এবং আমাদেরকে থিটার একটা রেঞ্জ দেওয়া থাকে, হতে পারে সেটা 0 থেকে π/2 অথবা 0 থেকে 2π, এবং এই রেঞ্জের মধ্যে আমাদেরকে থিটা এর মানটা বের করতে বলে। এটার জন্য আমাদেরকে ত্রিকোণমিতিক সমীকরণটা সমাধান করতে হয়। এখন আমরা আজকে সেই ব্যাপারটাই দেখব। ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান অনেক ধরনের ত্রিকোণমিতিক সমীকরণ আসতে পারে, কিন্তু আজকে আমি ত্রিকোণমিতিক যত ধরনের এসএসসিতে আছে ত্রিকোণমিতিক সমীকরণ সবগুলোকে আমি তিনটা কেসে ভাগ করছি। আমরা যদি এই তিনটা কেসটা ঠিকমতো অ্যানালাইজ করতে পারি এবং অ্যানালাইজ করে প্রত্যেকটা কেসের জন্য যা করতে হবে তা করি, তাহলে আমাদের যত ধরনের কোশ্চেন আসুক সবগুলোই তিনটা কেসের মাধ্যমে আমরা করে ফেলতে পারবো, ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা একটু দেখতে চাই সেটা হচ্ছে যে আমরা তো এই বিষয়টা জানি, আমরা জানি যে কোন কোয়াড্রেন্টে আসলে কোন ত্রিকোণমিতিক অনুপাতগুলো ধনাত্মক হয় এবং কোথায় ঋণাত্মক হয়, এই বিষয়টা আমরা জানি। আমি সেই বিষয়টাতে যাওয়ার আগে আমি শুধু একটা জিনিস একটু ব্যাখ্যা করতে চাই। সেটা হচ্ছে জেনারেল ম্যাথে ত্রিকোণমিতি আমরা যখন পড়ি সেখানে আমাদের ত্রিকোণমিতির যে অ্যাঙ্গেলটা সেটা আমাদেরকে বলা হয় যে শূন্যর থেকে বড় এবং 90 ডিগ্রির মধ্যে আমাদের ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল। সেখানে আমাদের ত্রিকোণমিতিটা শুরুই হয় সমকোণী ত্রিভুজ ভিত্তিক সংজ্ঞার মাধ্যমে। কিন্তু আমাদের হায়ার ম্যাথে সেই ধারণাটাকে একটু এক্সটেন্ড করা হয়, অর্থাৎ আমাদের আর প্রয়োজন নেই শুধুমাত্র সমকোণী ত্রিভুজ থেকেই ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলগুলো বের করার। আমাদের হায়ার ম্যাথে সেই ধারণাটা একটু এক্সটেন্ড করা হয়। সেখানে যে ধারণাটা বলা হয় যে আমাদের যদি একটা এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম অক্ষ ব্যবস্থা থাকে, সেখানে যদি আমাদের যদি একটা ঘূর্ণায়মান রশ্মি থাকে, আমরা একটু যদি ঘূর্ণায়মান রশ্মিটা একটু দেখার চেষ্টা করি, আমরা যদি একটু ঘূর্ণায়মান রশ্মি দেখার চেষ্টা করি। আচ্ছা, বলা হয় আমাদেরকে যদি একটা ঘূর্ণায়মান রশ্মি এরকম থাকে, সে যদি আমাদের এরকম অক্ষ ব্যবস্থায় এভাবে ঘুরতে থাকে, যার উম, যার অরিজিনটা হচ্ছে আমাদের মূলবিন্দু থেকে, সে যদি এভাবে ঘুরতে থাকে, এইভাবে যতই সে ঘুরতে থাকবে তত হচ্ছে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল তৈরি করতে থাকবে। অর্থাৎ সে এইভাবে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় যত ঘুরতেছে সে তত ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল তৈরি করতেছে। এখন ধরা যাক ঘুরতে ঘুরতে এই ঘূর্ণায়মান রশ্মিটা এখানে এসে থামলো। যদি এখানে এসে থামে তাহলে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, আমাদের একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, সেই অ্যাঙ্গেলটা যদি আমরা দেখতে চাই, অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা তৈরি করছে। এখন এই অ্যাঙ্গেলটার জন্য যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বুঝতে চাই যে আসলে এখানে আসলে লম্ব কোণটা ভূমি কোণটা, যেমন এই অ্যাঙ্গেলটা বোঝাই যাচ্ছে এই অ্যাঙ্গেলটা সূক্ষ্মকোণ না, কিন্তু আমাদের হায়ার ম্যাথের ত্রিকোণমিতিতে সূক্ষ্মকোণ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যেটা করব, ধরা যাক আমাদের মূলবিন্দুটা যদি ও হয়, আমরা চিন্তা করতেছি ও এ হচ্ছে আমাদের সেই ঘূর্ণায়মান রশ্মি। আমরা একটা ঘূর্ণায়মান রশ্মি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল পরিভ্রমণ করার পর আমরা এই রশ্মি থেকে যে কোনো একটা বিন্দু এম নিব, এম থেকে একটা লম্ব টানবো এক্স অক্ষের উপর, এম নিলাম, এম থেকে একটা লম্ব টানলাম এক্স অক্ষের উপর। এখন লম্ব টানার ফলে আমাদের এই একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এই সমকোণী ত্রিভুজে লম্বটার আমাদের যে দৈর্ঘ্য সেটাকে আমরা বলবো ওয়াই, এবং আমাদের মূল বিন্দু থেকে লম্বের পাদবিন্দুর যে দৈর্ঘ্য সেটাকে আমরা যদি এক্স বলি, আমাদের যে অতিভুজটা ওএম কে আমরা আর বলবো। এখানে লক্ষণীয় ওএম হচ্ছে যে একটা দৈর্ঘ্য, ওএম কে আমরা দৈর্ঘ্য হিসেবে চিন্তা করতেছি। ওএম হচ্ছে যে আমাদের দৈর্ঘ্য, যে দৈর্ঘ্যটা নিয়ে আমরা কাজ করছি। তাই ওএম সমান যে আর, ওএম সমান যে আর, আমি যদি একটু এই পাশে লিখি, আচ্ছা আমি যদি এই পাশে লিখি আমাদের ওএম ওএম সমান আর, এবং ওএম আর যেহেতু একটা আমাদের দৈর্ঘ্য চিন্তা করছি, তাই আর সবসময় আমাদের পজিটিভ হবে। এখন আমরা ওয়াইকে চিন্তা করছি হচ্ছে আমাদের যে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল, আমাদের এই ক্ষেত্রে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল হচ্ছে এটা। এই ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের জন্য ওয়াইটা হচ্ছে আমাদের লম্ব, এক্সটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমরা যে লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি, আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো শিখছিলাম সেগুলো এক্ষেত্রে খাটবে, এবং এক্ষেত্রে আমাদের ভূমিটা হচ্ছে এক্স, লম্বটা হচ্ছে ওয়াই, অতিভুজটা হচ্ছে আর। তাহলে এখানে আমাদের এক্স ওয়াই আর দিয়ে কতগুলো কম্বিনেশন তৈরি হওয়া সম্ভব? 6টা কম্বিনেশন হওয়া সম্ভব। আমরা এই জন্যই জানি আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 6টা। তবে যেটা বুঝার সেটা হচ্ছে আমাদের এক্স যে জিনিসটা, এক্সটা কিন্তু অক্ষভেদে, যেমন আমরা জানি যে এক্স অক্ষের ঋণাত্মক দিকে আমরা যদি ওয়াই অক্ষটা যদি চিন্তা করি, এই পুরো ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে
পুরো অক্ষের ঋণাত্মক দিকে এক্স এর মান হয় যে আমাদের ঋণাত্মক, আর এর ডান দিকে হয় যে এক্স এর মান ধনাত্মক, আর এক্স অক্ষের উপরের দিকে পুরোটা ওয়াই এর মান হয় ধনাত্মক, নিচে হয় ওয়াই এর মান ঋণাত্মক। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে যখন এক্স ওয়াই দিয়ে সংজ্ঞায়িত করব, এখন এক্স ওয়াই হচ্ছে আমাদের নতুন লম্বভূমি, যেটা আমাদের এক্সটেন্ডেড ভার্সন, জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি থেকে এক্সটেন্ডেড ভার্সন হায়ার ম্যাথে। তো সেখানে কিন্তু আমাদের এক্স ওয়াই ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে, সেটা বুঝতে হবে। কিন্তু আর যে জিনিস যেটা অতিভুজ সেটা সবসময় ধনাত্মক। তো এক্স ওয়াই যদি ঋণাত্মক হয়, তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কোনো একটা কোয়াড্রেন্টে ধনাত্মক এবং কোনো একটা কোয়াড্রেন্টে ঋণাত্মক হতে পারে। তাহলে আমরা যদি একটু চিন্তা করি আমাদের আসলে কত ধরনের, আচ্ছা আমরা যেটা লিখছিলাম, এক্স পজিটিভ অথবা নেগেটিভ দুটোই হতে পারে, ওয়াই পজিটিভ অথবা নেগেটিভ দুটোই হতে পারে। এখন তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কি কি হওয়া সম্ভব? আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হওয়া সম্ভব এক্স বাই ওয়াই, আমাদের হওয়া সম্ভব ওয়াই বাই এক্স, আমাদের হওয়া সম্ভব আর বাই এক্স, আমাদের হওয়া সম্ভব এক্স বাই আর, আমাদের হওয়া সম্ভব ওয়াই বাই আর, এবং সর্বশেষ আর বাই ওয়াই। এই 6টা অনুপাতই কিন্তু আমাদের সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক এই সবগুলোকে ইন্ডিকেট করতেছে। কোনটা কি করছে সেটা আমি বলতেছি না, কারণ সেটা আশা করি আমরা সবাই জানি। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, আমি ওই ব্যাপারটাতে যাচ্ছি না। আমি এখন যেটা বলতে চাচ্ছি, তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের কেন কোনো কোনো কোয়াড্রেন্টে কোনো কোনো ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক হবে এবং কোথাও ঋণাত্মক হবে। আমরা যদি চিন্তা করি শুধু সেকেন্ড কোয়াড্রেন্টের বিষয়টা, আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট আমরা জানি কি, এটা হচ্ছে আমাদের এক্স এর মান সেকেন্ড কোয়াড্রেন্ট, অর্থাৎ এই যে কোয়াড্রেন্টটা, আমাদের এই যে কোয়াড্রেন্টটা, এই কোয়াড্রেন্টে আমাদের আর এর মান তো অবশ্যই পজিটিভ। এই কোয়াড্রেন্টে আমাদের ওয়াই এর মান কি, ওয়াই এর মান পজিটিভ, কিন্তু এক্স এর মান কিন্তু নেগেটিভ। এক্স এর মান যেহেতু নেগেটিভ, তাহলে এক্স সম্বলিত যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে পাবো সেই সবগুলোই অবশ্যই নেগেটিভ হবে। কিন্তু এক্স ছাড়া যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পাবো, এক্স ছাড়া ত্রিকোণমিতিক অনুপাত, ভূমি ছাড়া ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ এবং ভূমি বাই লম্ব বাই অতিভুজ এবং অতিভুজ বাই লম্ব, অর্থাৎ আমাদের সাইন থিটা কোসেক থিটা। তার মানে সাইন থিটা কোসেক থিটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টটা অবশ্যই ধনাত্মক হবে, যে জিনিসটা আমরা এমনিতে সবাই মুখস্থ হিসেবে জানি। কিন্তু এই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করার জন্য আমি কিছু সময় ব্যয় করলাম। তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি, আমাদের সাইন থিটা কোসেক থিটা এই কোয়াড্রেন্টে ধনাত্মক হবে, এবং এই কোয়াড্রেন্টে অবশ্যই কোনটা ধনাত্মক হবে ঋণাত্মক হবে আমরা বুঝতে পারতেছি, কারণ এই কোয়াড্রেন্টে এক্সও ঋণাত্মক, আমাদের ওয়াইও ঋণাত্মক। এক্স আর ওয়াই দুটোটাই যদি ঋণাত্মক হয়, তাহলে এক্স আর ওয়াই, এক্স বাই ওয়াই আর ওয়াই বাই এক্স সবসময় ধনাত্মক হবে এই কোয়াড্রেন্টে, কারণ ঋণাত্মক ঋণাত্মক নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ এক্স বাই ওয়াই আর ওয়াই বাই এক্স দ্বারা আমরা ট্যান থিটা কট থিটা বুঝি, তাহলে এই কোয়াড্রেন্টে আমাদের ট্যান থিটা কট থিটা হবে যে ধনাত্মক, এবং এই কোয়াড্রেন্টে আমাদের হবে কস থিটা সেক থিটা, কস থিটা সেক থিটা ধনাত্মক, এবং এই কোয়াড্রেন্টে আমাদের সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক, কারণ এই কোয়াড্রেন্টে আমাদের এক্সও ধনাত্মক, ওয়াইও ধনাত্মক, আরও ধনাত্মক। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এখন এখানে, দুঃখিত, এখন এখানে আমাদের কিছু পরিচিত কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে। সাইন থিটা, কস, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা সবগুলোই দেওয়া আছে। কিন্তু যেটা আমাদের যদি, আশা করি আমাদের সব মুখস্থ আছে, কিন্তু আমাদের যদি সবগুলো মনে রাখা কষ্টকর হয়, আমরা যদি শুধু সাইন, কস আর ট্যানের গুলো মনে রাখতে পারি, তাহলে হবে। যেমন ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করার সময় আমাদের যদি কথার কথা আসে যে কসেক থিটা সমান এক্স, তাহলে থিটার মানটা কত, এবং আমরা যদি কোসেক থিটার রেঞ্জ না জানি, তাহলে কিন্তু সেটাকে আমরা ইজিলি সাইন থিটা নিয়ে যেতে পারি। যেমন কোসেক থিটা ইজ ইকুয়াল টু এক্স হলে সাইন থিটা সমান হবে 1/x। এখন 1/xটা যদি আমাদের পরিচিত কোণের মধ্যে পড়ে যায়, তাহলে সাইন কতর জন্য যে 1/x পেলাম সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। অর্থাৎ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো মনে রাখতেই হবে আমাদের, বাকিগুলো আমরা চাইলে মনে রাখতে পারি। আচ্ছা, এখন আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, ধরা যাক আমাদের কাছে একটা সূক্ষ্মকোণ দেওয়া আছে। সেই সূক্ষ্মকোণটা হচ্ছে, দুঃখিত, ধরা যাক আমাদের কাছে একটা সূক্ষ্মকোণ দেওয়া আছে। সূক্ষ্মকোণটা হচ্ছে থিটা ডিগ্রি ঘূর্ণায়মান রশ্মি থিটা ডিগ্রি ঘোরার পর একটা অ্যাঙ্গেল তৈরি করছে, এবং তার জন্য আমরা এখানে 6টা ত্রিকোণমিতিক অনুপাতই পাবো। ধরলাম এই লম্বটাকে আমরা যদি ওয়াই দ্বারা ডিনোট করি, আমরা যদি ভূমিটাকে এক্স দ্বারা ডিনোট করি। এখন ধরা যাক আমরা এখন আপাতত শুধু ওয়াই বাই এক্স এই ত্রিকোণমিতিক অনুপাতটা নিয়ে একটু চিন্তিত যে এই মানটা কত আসে। আমরা যদি মডুলাস ওয়াই ডিভাইডেড বাই মডুলাস এক্স, ধরা যাক আমি শুধু এই ওয়াই এর, আমরা জানি ওয়াই এক্স বিভিন্ন কোয়াড্রেন্টে গেলে বিভিন্ন ধনাত্মক ঋণাত্মক হতে পারে, সেকেন্ড কোয়াড্রেন্টে একটা, থার্ডে একটা, ফোর্থে একটা। আমরা ধরে নিই মডুলাস ওয়াই বাই মডুলাস এক্স এর যে মানটা আমরা পাইলাম আপাতত, সেটা আমরা ধরলাম একটা ফাঁকা ঘর দিয়ে আমরা রিপ্লেস করলাম, অর্থাৎ কোনো একটা মান পাইলাম, সেটা কি সেটা আমরা আপাতত জানতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে আমি
এই যে মডুলাস ওয়াই বাই এক্স যে অনুপাতটা, সেই অনুপাতটা কিন্তু আমি অন্যান্য বিভিন্ন কোয়াড্রেন্টে গেলেও পেতে পারি। যেমন আমি যদি অন্য একটা কোয়াড্রেন্টে গিয়ে সেম পরিমাণ একটা ওয়াই এবং সেম পরিমাণ এক্স নিই, তাহলে সেটার জন্যও কিন্তু আমরা একটা অ্যাঙ্গেল পাবো। এখানে যদি এটা আমাদের সেই সেম পরিমাণ ওয়াই হয়, তবে বুঝতে হবে এখানে জাস্ট ওয়াইটা কি, এখানে জাস্ট ওয়াইটার নেগেটিভ হবে। দুঃখিত, এখানে ওয়াইটা পজিটিভই হবে, কিন্তু এখানে যে এক্সটা আমরা জানি এক্সটা হচ্ছে এটুক, কিন্তু শুধু এক্সটা কি হবে, এক্সটা শুধু নেগেটিভ হবে। এখন এখানেও কিন্তু আমরা আমরা যদি মডুলাস ওয়াই বাই মডুলাস এক্স নিই, আমরা কিন্তু সেই মানটাই পাচ্ছি। তাহলে আমরা যদি চিন্তা করি এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কিন্তু আসলে এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের অবশ্যই সূক্ষ্মকোণ না, সেটা দেখেই বোঝাচ্ছে। এই অ্যাঙ্গেলটার জন্য কিন্তু আমরা এগেইন মডুলাস ওয়াই বাই মডুলাস এক্স এর একটা নির্দিষ্ট মান পাচ্ছি। তারপর আমরা যদি আবার একটু চিন্তা করি, আমরা যদি থার্ড কোয়াড্রেন্টের জন্য চিন্তা করি, থার্ড কোয়াড্রেন্টেও যদি আমরা সেম ভাবে একটা ওয়াই টেনে নিই, এই ওয়াইটা হবে অবশ্যই নেগেটিভ ওয়াই, কিন্তু যার পরম মানটা সমান, অর্থাৎ সবগুলোর পরম মানই হচ্ছে মডুলাস ওয়াই মডুলাস এক্স, এবং এখানে অবশ্যই এই যে ভূমিটা সেটা আবার সেই একইভাবে মডুলাস এক্সই হবে, নেগেটিভ এক্স, অর্থাৎ আমাদের যদি মডুলাস এক্স নিই তাহলে আবার আমরা লম্ব বাই ভূমি যে অনুপাতটা, মডুলাস ওয়াই বাই মডুলাস এক্স বলতে আমি লম্ব বাই ভূমির অনুপাতটা বোঝাচ্ছি, সেটা এখানেও সেম পাবো। এখন এখানে যে সেম পাচ্ছি সেটা কোন অ্যাঙ্গেলের জন্য পাচ্ছি, সেটা যে অ্যাঙ্গেলটার জন্য পাচ্ছি সেটা হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা। এটা অবশ্যই আরো বড় একটা কোণ, এবং এই কোণটার রেঞ্জ বোঝাই যাচ্ছে, এই কোণটার রেঞ্জ থার্ড কোয়াড্রেন্টে, অর্থাৎ পাই থেকে 3π/2 এর মধ্যে, বা 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে। তার মানে সেটার জন্য আমরা মডুলাস ওয়াই বাই মডুলাস এক্স যদি নিই, তাহলে আমরা কি পাবো, আমরা সেম মানটাই পাচ্ছি। শুধু হতে পারে আমরা যদি ওয়াই বাই এক্স নিই তাহলে আমরা হতে পারে ধনাত্মক পাবো বা ঋণাত্মক পাবো, কিন্তু প্রতিটা কোয়াড্রেন্টে এরকম একটা মান আছে, থেটার একটা মান আছে, যেই থেটার জন্য আমরা সেম মানটা ঘুরে ফিরে পাচ্ছি। আশা করি আমি কি বোঝাতে চাচ্ছি বোঝা যাচ্ছে। এখন আমরা একই কাজ করতে পারি ফোর্থ কোয়াড্রেন্টেও আমি যদি একই কাজ করি, অর্থাৎ এখানে আমরা যে এক্সটা পাবো সেটা পজিটিভ এক্স, এবং যে ওয়াইটা পাবো সেটা হবে নেগেটিভ ওয়াই, কিন্তু আমি যদি মডুলাস ওয়াই বা মডুলাস এক্স নিই, আমি হয়তো এই একই যে মানটাই পাবো, এবং সেটাও আমি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের জন্য পাচ্ছি। সেই অ্যাঙ্গেলটা কত, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ঠিক এই অ্যাঙ্গেলটা, এবং বোঝাই যাচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সবচেয়ে বড় এখন পর্যন্ত দেখা, এবং এই অ্যাঙ্গেলটার রেঞ্জ হচ্ছে 3π/2 থেকে 2π এর মধ্যে, অর্থাৎ 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে। এখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে সবচেয়ে বড়, কিন্তু দেখা যাচ্ছে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল যদি নিই, অর্থাৎ প্রথম কোয়াড্রেন্টেও একটা অ্যাঙ্গেল পাচ্ছি যেটার জন্য ওয়াই বাই এক্স এর মানটা কি, একটা নির্দিষ্ট সংখ্যা, হতে পারে ধনাত্মক বা ঋণাত্মক। দেন সেকেন্ড কোয়াড্রেন্টেও যদি আমরা যাই, একটা অ্যাঙ্গেল পাচ্ছি, নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের জন্য ওয়াই বাই এক্স এর যে মানটা, সেটা সেই একই মান, হতে পারে সেটা ধনাত্মক বা ঋণাত্মক, জাস্ট পজিটিভ বা নেগেটিভ সাইন চেঞ্জ হতে পারে, কিন্তু ওয়াই বাই এক্স এর মানটা সেম। আর মডুলাস ওয়াই বাই মডুলাস এক্স নিলে জাস্ট সব সাইন সহ মান সহ সব সেম। থার্ড কোয়াড্রেন্টেও একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আছে যার জন্য ওয়াই বাই এক্স এর অনুপাতটা সেম, ধনাত্মক ঋণাত্মকে চেঞ্জ আসতে পারে, সাইনে চেঞ্জ আসতে পারে। ফোর্থ কোয়াড্রেন্টেও সেম, ওয়াই বাই এক্স এর যে অনুপাতটা সেটা হচ্ছে সেম। তাহলে এখন আমাদের যে জিনিসটা এখান থেকে আমাদের কনক্লুশন, সেটা হচ্ছে আমাদের একটা যদি সূক্ষ্মকোণ থেটা জানা থাকে, সেই থেটার জন্য অন্যান্য কোয়াড্রেন্টও আমরা এক একটা থেটা পাবো, এক একটা অ্যাঙ্গেল পাবো, যে অ্যাঙ্গেলের কারণে আমরা ওই থেটার কারণে যে অনুপাতটা পাচ্ছিলাম সেই অনুপাতটাই পাবো। আমি যদি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ ধরা যাক প্রথম চতুর্ভাগে আমাদের সাইন থেটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ, সাইন থেটার যে মানটা হবে প্রথম চতুর্ভাগে, এটা অবশ্যই আমি মডুলাস দিয়ে দেখাচ্ছি, তাহলে সাইন নিয়ে কোনো সমস্যা নেই, এটা অবশ্যই প্রথম চতুর্ভাগের কোণ। আমাদের প্রথম চতুর্ভাগের জন্য মডুলাস সাইন থিটার মান, সেকেন্ড কোয়াড্রেন্টেও একটা মান সেম, সেকেন্ড কোয়াড্রেন্টেও আমরা মডুলাস নিলে একটা অ্যাঙ্গেলের জন্য সেম মান পাবো, অর্থাৎ প্রথম কোয়াড্রেন্টের সাইন থিটার মান যদি হাফ হয়, দ্বিতীয় কোয়াড্রেন্টেও একটা অ্যাঙ্গেল আছে যার জন্য আমি মানটা হাফ পাবো, তৃতীয় কোয়াড্রেন্টেও একটা হবে যেটার জন্য আমি হাফ পাবো, চতুর্থ কোয়াড্রেন্টেও একটা অ্যাঙ্গেলের মান আছে যার জন্য আমি হাফ পাবো। এখন হতে পারে যে পজিটিভ হাফ বা নেগেটিভ হাফ, সেটা হতে পারে, তাই আমি মডুলাস দিয়ে ঝামেলাটা এড়াচ্ছি। তাহলে আমি যদি সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য চিন্তা করি, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে যদি আমি সেই অ্যাঙ্গেলটা বের করতে চাই, আমরা জানি আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো হচ্ছে একটা পর্যায়বৃত্তিক, অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট পর্যায় পরপর সেগুলো আবার ব্যাক করে, এবং সেই জন্য আমরা যদি সাইন দ্বিতীয় কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা যদি পাই থেকে থেটা বিয়োগ দিই, থেটার একটা নির্দিষ্ট মান আছে, সেটা কত আমরা জানি না, যদি বিয়োগ দিই তাহলে কিন্তু আমরা একই মান পাবো, অর্থাৎ সাইন থিটার যে মানটা পাচ্ছে মডুলাস সাইন থিটার মান এবং মডুলাস সাইন পাই মাইনাস থিটার মানে একই, কিন্তু এই পাই মাইনাস থিটা যে অ্যাঙ্গেলটা, এই পাই মাইনাস থিটা এই
এই পাই মাইনাস থিটা যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগের কোণ। এগেইন আমি তৃতীয় চতুর্ভাগের জন্য এভাবে একটা অ্যাঙ্গেল পাবো, যার জন্য আমি মানটা সেম পাবো, মডুলাস মানটা সেম পাবো। তৃতীয় চতুর্ভাগের জন্য সেই অ্যাঙ্গেলটা হবে অবশ্যই বোঝা যাচ্ছে, আমরা পাই দিয়ে সেটাকে প্রকাশ করব, পাই প্লাস থেটা। পাই প্লাস থেটা মানে বোঝাই যাচ্ছে এটা তৃতীয় কোয়াড্রেন্টের একটা কোণ হবে, এবং চতুর্থ কোয়াড্রেন্টেও সেম হবে, এটা হবে চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এবং এখানে যে মানটা হবে সেটা হবে যে সাইন 2 পাই মাইনাস থেটা। আমরা যদি এই অ্যাঙ্গেলটা নিই এবং তার উপর মডুলাস নিই, এই সবগুলোর মান সেম। মডুলাস সাইন থেটা ইজ ইকুয়াল টু মডুলাস সাইন পাই মাইনাস থেটা ইজ ইকুয়াল টু মডুলাস সাইন পাই প্লাস থেটা ইজ ইকুয়াল টু মডুলাস সাইন 2 পাই মাইনাস থেটা। এখন তার মানে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, আমরা এইভাবে একটা যদি থেটা পেয়ে যাই একটা নির্দিষ্ট মানের জন্য, ধরা যাক সাইন থেটা ইজ ইকুয়াল টু আমাদের কাছে দেওয়া আছে হাফ। আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ, 30 ডিগ্রি প্রথম চতুর্ভাগের একটা কোণ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি আমরা বের করতে চাই সাইন কতর মান হাফ, সেটা আমরা বের করতে পারবো। এবং তৃতীয় চতুর্ভাগের সাইনের অবশ্যই তৃতীয় চতুর্ভাগের জন্য সেটা মাইনাস হাফ হবে। তাহলে তৃতীয় চতুর্ভাগের সাইন কতর জন্য মাইনাস হাফ, সেটাও যদি বের করতে চাই সেটাও যেন আমরা বের করতে পারি। চতুর্থ চতুর্ভাগেও কতর জন্য সাইন সাইন কত অ্যাঙ্গেলের জন্য মাইনাস হাফ, সেটা যেন বের করতে পারি। সেটার জন্যই হচ্ছে আমাদের এই আমরা এই চেইন সম্পর্কটা লিখলাম। এখন আমরা একটা প্রবলেম সলভিং এর মাধ্যমে বোঝার চেষ্টা করব, এই জিনিসটা আরো ডিপলি বোঝার চেষ্টা করব। এখন এখানে আমাদেরকে যে বলা আছে টেন থেটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3, চারটি চতুর্ভাগের মধ্যে কোন চতুর্ভাগের জন্য থেটা কত। তার মানে এখন আমাদেরকে প্রথমে যেটা বুঝতে হবে যে অবশ্যই চারটা চতুর্ভাগে টেন থেটার মান 1/√3, যে মডুলাস নিলে যে চারটা চতুর্ভাগে আমরা মডুলাস 1/√3 পাবো। কিন্তু আমরা জানি প্রথম চতুর্ভাগে একটা থেটার জন্য আমরা পাবো প্লাস 1/√3, সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা পাবো মাইনাস 1/√3 একটা থেটার জন্য, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টের টেন ঋণাত্মক, এবং এইভাবেই। তাই প্রথমে আমাদেরকে জানতে হবে যেটা প্রথম চতুর্ভাগ অর্থাৎ সূক্ষ্মকোণের জন্য সেই সূক্ষ্মকোণটা কত, যার জন্য আমরা 1/√3 পাবো। আমরা একটু লিখি, আমরা এই ম্যাথগুলো কিভাবে সলভ করবো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা এইভাবে যদি লিখি যে প্রথম কোয়াড্রেন্টে আমরা জানি টেন থেটা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, প্রথম কোয়াড্রেন্টে টেন থেটা ইজ ইকুয়াল টু আমরা জানি 1/√3 হবে, প্রথম কোয়াড্রেন্টের সবগুলো ধনাত্মক। তাহলে আমরা জানি টেন কত এর মান 1/√3, আমরা সেটা জানি টেন পাই বাই 6 মানে 30 ডিগ্রি, 30 ডিগ্রির জন্য হচ্ছে টেন ইজ ইকুয়াল 1/√3। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি প্রথম কোয়াড্রেন্টের যে থেটা সেটা হচ্ছে পাই বাই 6। ভালো কথা। এখন আমরা এবার দ্বিতীয় চতুর্ভাগে দেখব, দ্বিতীয় কোয়াড্রেন্ট। দ্বিতীয় কোয়াড্রেন্টে আমরা জানি টেন থেটা ইজ ইকুয়াল টু কি হবে, টেন থেটা ইজ ইকুয়াল টু কি 1/√3 হবে, হবে না, কারণ টেন থেটা দ্বিতীয় কোয়াড্রেন্টের ঋণাত্মক। তাহলে আমরা এখানে লিখবো টেন থেটা ইজ ইকুয়াল টু মাইনাস 1/√3। এখন আমরা যেহেতু সূক্ষ্মকোণটা জানি কতর জন্য হয়, এটা হচ্ছে পাই বাই 6, তাহলে আমরা এটা বের করব কিভাবে, আমরা লিখবো যে টেন, আমরা একটু আগে দেখছিলাম সাইনের উদাহরণের মাধ্যমে, আমাদেরকে লিখতে হবে পাই মাইনাস পাই বাই 6 দিয়ে, কারণ সূক্ষ্মকোণটা আমরা বের করে নিছি পাই বাই 6। আচ্ছা, তাহলে আমাদের থেটাটা কত হয়, টেনটা উভয় পক্ষ থেকে চলে যাবে, টেনটা যদি চলে যায় তাহলে আমরা এখানে পাচ্ছি, এখানে নিচে আসবে 6, এবং ওখানে হচ্ছে যে কত 6 পাই থেকে পাই গেলে হয় 5 পাই, 5 পাই। দেন যদি আমরা এখানে থার্ড কোয়াড্রেন্টটা দেখি, থার্ড কোয়াড্রেন্টের জন্য আমাদের টেন থিটা সমান আমরা লিখবো কি, আমাদেরকে মাথায় রাখতে হবে টেন থিটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টের ধনাত্মক, তাই আমরা লিখবো যে 1/√3। যদি তা হয় তাহলে আমরা থার্ড কোয়াড্রেন্টের জন্য কিভাবে বের করবো, একটু আগে আমরা উদাহরণে দেখছিলাম, আমরা লিখবো টেন পাই প্লাস সূক্ষ্মকোণটা যেটা পাই বাই 6। তাহলে এখান থেকে টেনটা যদি উঠে যায় উভয় পাশ থেকে, তাহলে আমরা পাচ্ছি এখানে 6 পাই, 6 পাই যোগ পাই মানে 7 পাই। আচ্ছা, দেন আমরা যদি ফোর্থ কোয়াড্রেন্টটা দেখে ফেলি, আমরা জানি ফোর্থ কোয়াড্রেন্টে টেন থেটা অবশ্যই ঋণাত্মক হবে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের জন্য টেন থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1/√3। এই জন্য কিন্তু আমাদেরকে কোশ্চেনে প্লাস মাইনাস 1/√3 দেওয়া ছিল, অর্থাৎ এক এক কোয়াড্রেন্টে টেন থেটার মান এক একটা হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি টেন থেটা ইজ ইকুয়াল টু, ফোর্থ কোয়াড্রেন্টের মানটা বের করতে হলে আমাদেরকে আমরা জানি 2 পাই থেকে বিয়োগ দিতে হবে। 2 পাই থেকে কত বিয়োগ দিব, 2 পাই থেকে সূক্ষ্মকোণটা বিয়োগ দিব, সূক্ষ্মকোণটা হচ্ছে কত পাই বাই 6। তাহলে আমরা যেটা পাচ্ছি থেটা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এখানে 6 আসবে, 12 থেকে 11 পাই।
তাহলে আমরা থেটার 4টা মান পাইলাম যেমন আমরা জানি, তাহলে আমরা যেটা বুঝতে পারছি tan π/6 প্রথম কোয়াড্রেন্টে tan π/6 এর মান হবে যে 1/√3, দ্বিতীয় কোয়াড্রেন্টের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 5π/6, তাহলে tan 5π/6 ইজ ইকুয়াল টু হবে -1/√3, থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল হচ্ছে 7π/6, তাহলে tan 7π/6 ইজ ইকুয়াল টু হবে +1/√3। আবার ফোর্থ কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল হচ্ছে 11π/6, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের tan 11π/6 এর মানটা হবে আমাদের -1/√3। এখন এই জিনিসটা বের করার মাধ্যমে আমরা এখন ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করার জন্য সকল টুল বা হাতিয়ার আমাদের কাছে আছে। অর্থাৎ আমরা প্রথমে যখন সমীকরণটা সমাধান করার পর আমরা যখন একটা মান পাবো যে হয়তো বা sin θ = এত বা cos θ = এত বা cot θ = এত, cosec θ = এত, সেখান থেকে দেন থেটার মানটা যে কোন চতুর্ভাগে কত হয় সেটা আমাদের রেঞ্জ থেকে বুঝতে হবে। কোন রেঞ্জ আমাদেরকে কোশ্চেনে দেওয়া আছে থেটার রেঞ্জ, সেই রেঞ্জে ওই কোন থেটার জন্য যে আসলে সেই মানটা পাইছি সেটা বের কেমনে করতে হয় সেটা আমরা এখন আশা করি বুঝতে পারছি। এখন এই 3 জোড়া অভেদ আমাদের ত্রিকোণমিতিতে খুবই পরিচিত। এই ত্রিকোণমিতির যে 3টা অভেদ এগুলো তো আমরা জানি। এখন এই যে অভেদটা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1, এই অভেদটাকে আমরা বলবো, আমাদের সুবিধার জন্য আমরা এই অভেদটাকে বলবো sin cos জোড়া। তাহলে sin cos জোড়া বলতে আমরা এই অভেদটাকে বোঝাচ্ছি, কারণ এই অভেদটা এই দুইটা জোড়া আছে, এই দুইটা মিলে একটা জোড়া তৈরি করে। এই অভেদটাকে আমরা বলবো sec tan থিটার জোড়া, sec tan এর জোড়া, এবং এই যে অভেদটা সে অভেদটাকে আমরা বলবো কোসেক এবং কটের জোড়া। তাহলে এই 3টা অভেদের মান তো আমাদের জানা আছে। এখন আমরা একটা প্রবলেম সলভিং এ যাব। আচ্ছা, প্রবলেম সলভিং এ যাওয়ার আগে আমাদের হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে, আমি প্রথমে বলছিলাম আমরা হচ্ছে 3টা কেসে ভাগ করছি। আমি সম্পূর্ণ ত্রিকোণমিতিক যত এসএসসির সিলেবাসের যত ম্যাথ আছে সবগুলোকে 3টা কেসে ভাগ করছি। এখন কেস একটা কি আমরা একটু দেখি। কেস একে হচ্ছে অভেদ 3টির 3 জোড়া অনুপাত থেকে যে কোনো এক জোড়া থাকবে এবং অন্তত একটির উপর স্কোয়ার থাকবে। অর্থাৎ আমরা মাত্রই 3টা অভেদ দেখছি, এই 3টা অভেদ আমরা অনেক আগে থেকেই জানি। এখন এইখানে যে 3 জোড়া আছে, সাইন কস জোড়া অথবা কোসেক কট জোড়া অথবা সেকট্যান জোড়া, সেখান থেকে যে কোনো এক জোড়া থাকবে এবং যে কোনো একটার উপর অ্যাটলিস্ট স্কোয়ার থাকবে। স্কোয়ার থাকলে কি হবে, যেটার উপর স্কোয়ার আছে সেটাকে আমরা অভেদের সূত্র প্রয়োগ করে তার জোড়ার অপরটাতে নিয়ে যাব। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা দুইটা ত্রিকোণমিতিক অনুপাত থেকে একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসবো, এবং একটা ত্রিকোণমিতিক অনুপাতে যদি আনতে পারি তাহলে আমাদের সব কাজ শেষ হয়ে যাবে, কারণ একটা ত্রিকোণমিতিক অনুপাত থেকে খুব দ্রুতই আমরা সেটার মান বের করে ফেলতে পারবো। দেন সেখান থেকে আমরা অ্যাঙ্গেলের মানটাও বের করে ফেলতে পারবো। সেটা করার জন্য আমরা যখন সবগুলোকে একটা ত্রিকোণমিতিক অনুপাতে আনতে পারবো, তারপর দেন আমাদের হয়তো বা একটা কাজ করতে হতে পারে, যদি ওই ত্রিকোণমিতিক অনুপাতটার একটা দ্বিঘাত আলা অনুপাত থাকে এবং একটা একঘাতী অনুপাত থাকে, যেমন কথা যদি সাইন স্কয়ার থিটা এবং সাইন থিটা দোনোটা একসাথে থাকে, তখন হয়তো আমাদেরকে মিডল টার্ম ফ্যাক্টরাইজ করতে হতে পারে, অথবা a প্লাস মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে হতে পারে। এই দুইটার একটাই সাধারণত বেশিরভাগ প্রয়োগ করতে হয়। এছাড়া মাঝে মধ্যে দুই একটা ম্যাথ এরকম দেখা যায় টেস্ট পেপারে, যেখানে মিডল টার্ম ফ্যাক্টরাইজও করা যায় না ওই রাশিটাকে, দেন a প্লাস মাইনাস b হোল স্কয়ারের সূত্র ফেলা যায় না, তখন আমরা যেটা করি আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র প্রয়োগ করি। দ্বিঘাত সমীকরণের সূত্র আমরা জানি, আমরা সেটাও হায়ার ম্যাথে এবং জেনারেল ম্যাথে পড়ছি, সেটা হচ্ছে x = -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4c ডিভাইডেড বাই 2a। ওই সূত্রটা যদি প্রয়োজন হয় তাহলে ইউজ করবো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা মিডল টার্ম আর a প্লাস মাইনাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে করে ফেলতে পারি। এভাবে আমরা গুণফল দুইটা বা একটা আসে গুণফল = 0 আসবে, প্রতিটি আলাদা আলাদা 0 ধরে থিটার মান বের করবো। আমরা যদি একটা উদাহরণ দেখি এবং আমরা যদি কেস ওয়ানটা ভালো মতো বুঝি, তাহলে আমরা এবার উদাহরণ দেখে জিনিসটা আরো ক্লিয়ার করব। আচ্ছা, এখানে একটা প্রবলেম দিছে। প্রবলেমটা বলছে কি cot স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 3 সমীকরণ সমাধান করো। যখন আমাদেরকে রেঞ্জটা দেওয়া আছে, থিটা হচ্ছে 0-এর চেয়ে সমান বা 0-এর সমান বা 0-এর চেয়ে বড়, এবং পাইয়ের দুঃখিত এটা আসলে পাই হবে না, এটা আসলে 2π হবে। আমাদের টেস্ট পেপারে বেশিরভাগ কোশ্চেন আমরা দেখবো 2π দিয়ে থাকে, পাই দেওয়া থাকলেও সমস্যা নেই, কিন্তু আমরা একসাথে 2π সহ দেখবো, যাতে আমাদেরকে যদি পরীক্ষায় ছোট রেঞ্জ আসে তাহলে তো পারবোই, যেন বড় রেঞ্জ আসলেও পারবো। তো আমি বলবো কি, আমি প্রথমে এখানে যে ম্যাথটা করবো, এই ম্যাথটা আমি দুইভাবে সলভ করবো। প্রথমে দেখাবো যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে যখন 0-এর সমান বা 0-এর চেয়ে একটু বড় এবং π/2 এর মধ্যে, এবং দ্বিতীয়তে আমি দেখাবো যদি রেঞ্জটা হয় যে যেটা লেখা আছে 0-এর সমান বা 0-এর চেয়ে বড় এবং থেটা হচ্ছে 2π এর সমান বা তার চেয়ে ছোট। আমরা এই দুইটা রেঞ্জেই দেখব। দুইটা রেঞ্জে একদম সিম্পল, কোনো কঠিন কিছু না। শুধু দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদেরকে 4টা অ্যাঙ্গেলের মান বের হবে, প্রথমটার ক্ষেত্রে আমাদের জাস্ট একটা অ্যাঙ্গেলের মান বের হবে। এই দুইটা যদি আমরা শিখতে পারি তাহলেই হবে। এখন আমাদেরকে যেটা বুঝতে হবে, cot স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা = 3, এটা কিন্তু আমাদের কেস 1 এর মধ্যে পড়ে, কারণ এখানে cot এবং কোসেক
এই দোনোটা কিন্তু একটা ত্রিকোণমিতিক অভেদ জোড়ার মধ্যে আছে এবং দোনোটার উপর স্কোয়ার আছে, আমাদের একটার উপর স্কোয়ার থাকলেও হয়তো, যেহেতু দোনোটার উপর স্কোয়ার আছে আমরা যে কোনোটাকে কনভার্ট করতে পারি। আমাদের ইচ্ছা যদি হয় এরকম যে আমরা দোনোটাকে কোসেকে নিব যাতে পরে আমরা সাইনে নিতে পারি, তাহলে আমরা কটকে কোসেকে নিব। আমরা সূত্রটা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা লিখতে পারি যে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে আমি যদি লিখি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3, বা এখানে আসতেছে আমাদের 2 কোসেক স্কোয়ার থিটা। আমরা কিন্তু আমাদের কেস অনুযায়ী কাজ করতেছি। আমাদের কেসে বলা ছিল যে একটা ত্রিকোণমিতিক অভেদ প্রয়োগ করে জাস্ট একটা ত্রিকোণমিতিক অনুপাতে আনতে, আমরা সেটাই করলাম। 2 কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1টা ওদিকে গেলে 4, দেন কোসেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আসতেছে 4/2 অর্থাৎ 2। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে উল্টাই দিই তাহলে আমরা পাবো সাইন স্কোয়ার থিটা। আমরা এটা সবাই জানি, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা পাবো হাফ। তাহলে আমরা যদি বর্গমূল করে দিই তাহলে আমরা পাচ্ছি সাইন থিটার মান অবশ্যই প্লাস মাইনাস আনতে হবে, কারণ যদি এই আমাদের অ্যাঙ্গেলটা শুধু এই রেঞ্জের ভিতর থাকে তাহলে তো সাইন থিটার মান শুধুই পজিটিভ হবে, সেক্ষেত্রে মাইনাস আনবো না। কিন্তু আমরা এই 1 নাম্বার এবং 2 নাম্বার দুটাই সলভ করবো, দুইটা রেঞ্জেই। আমরা এখানে প্লাস মাইনাস আনতেছি আপাতত। প্লাস মাইনাস হবে 1/√2, 1কে রুট করলে তো 1। ভালো কথা। এখন এবার আমরা যেটা করবো, আমরা প্রত্যেকটা চতুর্ভাগে সাইন থিটার কোন মানের জন্য প্লাস 1/√2 মানটা আসে সেটা দেখবো। প্রথমে আমরা প্রথম চতুর্ভাগ থেকে শুরু করি। প্রথম চতুর্ভাগ বলতে আমরা বুঝাচ্ছি কোন রেঞ্জ, 0 থেকে π/2 রেঞ্জ। প্রথম চতুর্ভাগে আমরা একটু দেখি, আমি জিনিসটা যদি লিখি সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, সাইন থিটা ইজ ইকুয়াল টু অবশ্যই প্লাস 1/√2। কারণ কি, প্রথম চতুর্ভাগে সাইন সহ সবকিছুই ধনাত্মক। তাহলে আমরা জানি সাইন কত মান 1/√2 হয়, আমরা খুব ভালো করে জানি, সেটা হচ্ছে সাইন π/4 অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে আমি লিখে ফেলি সাইন π/4, প্রথম কোয়াড্রেন্টের π/4 অবশ্যই একটা প্রথম কোয়াড্রেন্টের কোণ, এটা সূক্ষ্মকোণ। তাহলে সেখান থেকে আমরা উভয় পাশ থেকে সাইন যদি সরাই ফেলি তাহলে আমরা পাচ্ছি সাইন থিটা ইজ ইকুয়াল টু π/4। এখন আমাদের কোশ্চেনে যদি শুধু চাইতো যে থিটার রেঞ্জটা এত, তাহলে আমাদের আনসার শুধু এটাই থাকতো যে থিটা ইজ ইকুয়াল টু π/4। কারণ 0 থেকে π/2 রেঞ্জের মধ্যে একটা অ্যাঙ্গেলেই আমরা পাবো যেটার জন্য 1/√2 হয়, সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু π/4। এখন আমরা কিন্তু আমাদেরকে যদি বলে রেঞ্জটা আমাদের 0 থেকে 2π পর্যন্ত, তাহলে আমরা অন্য চতুর্ভাগের গুলো বের করবো। আমরা একটা একটা করে বের করি। এটা যদি আমাদের দ্বিতীয় চতুর্ভাগ হয়, আমরা যেহেতু সূক্ষ্মকোণটা বের করেই ফেলছি অলরেডি যে π/4, এবার অন্যগুলো আমাদের জন্য খুবই সহজ, জাস্ট আ ম্যাটার অফ টাইম। তাহলে আমরা লিখবো যে দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লিখবো, সাইন থিটা ইজ ইকুয়াল টু এবার আমরা প্লাস 1/√2 লিখবো, কারণ হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটার মান পজিটিভ হয়। তাহলে আমরা কি লিখবো, সাইন থিটা, এবং দ্বিতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেলটা বের করার প্রসেসটা আমরা জানি, সাইন তো দিব, এখানে আমরা দিব পাই মাইনাস কত π/4, কারণ সূক্ষ্মকোণটা আমরা বের করে লিখছি π/4। দেন এবার থিটার মানটা বের করবো। থিটার মানটা হচ্ছে 4 নিলে এখানে 4π থেকে 1π গেলে 3π। দ্বিতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেলটা হচ্ছে এরকম। তাহলে এবার আমরা যদি তৃতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেলটা এখানে দেখি, আশা করি আমার চেহারা সহ দেখা যাচ্ছে। তৃতীয় চতুর্ভাগটা আমি যদি এখানে দেখাই, তৃতীয় চতুর্ভাগ, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু এবার কি লিখবো, তৃতীয় চতুর্ভাগে সাইন থিটা ইজ ইকুয়াল টু অবশ্যই আমরা লিখবো মাইনাস 1/√2। এর কারণ হচ্ছে আমরা বের করছি সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2। এখন আমাদেরকে আমাদের প্রয়োজন মতো চতুর্ভাগ অনুযায়ী সেটা বসাতে হবে। আমরা জানি তৃতীয় চতুর্ভাগে সাইন থিটা ঋণাত্মক। ভালো কথা। তাহলে আমি যদি এবার লিখি সাইন থিটা ইজ ইকুয়াল টু, এখন সাইন আমরা জানি তৃতীয় চতুর্ভাগের কোণ বের করার জন্য আমাদেরকে পাইয়ের সাথে যোগ দিতে হবে। কত দিব, সূক্ষ্মকোণ আমরা পাইছি π/4। তাহলে আমরা থিটার মানটা বের করে ফেলতে পারবো। সাইনটা যদি উঠে যায় তাহলে 4, আমরা যদি লসাগু করি 4π, তাহলে আমরা পাচ্ছি 5, আমরা পাচ্ছি হচ্ছে 5π/4। দেন আমরা এবার যেটা করবো, লাস্ট কোয়াড্রেন্ট অর্থাৎ 3π/2 রেঞ্জ থেকে 2π যে রেঞ্জ, অর্থাৎ 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি যে রেঞ্জ, যেটাকে আমরা বলি চতুর্থ চতুর্ভাগ, সেই চতুর্ভাগের জন্য বের করবো। সেই চতুর্ভাগের জন্য সিম্পল একই নিয়ম, সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা এবার ধরবো অবশ্যই মাইনাস 1/√2। মাইনাস কেন, কারণ আমরা জানি চতুর্থ চতুর্ভাগের সাইন ঋণাত্মক। তাহলে আমরা যেটা পাচ্ছি সাইন থিটা ইজ ইকুয়াল টু, আমরা পাচ্ছি সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন, আমরা চতুর্থ কোয়াড্রেন্টের কোণ বের করার জন্য জানি কি করতে হবে, 2π থেকে সূক্ষ্মকোণ বিয়োগ দিতে হবে যেটা π/4। তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি
সাইন যদি উঠে যায় আমরা থিটা ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 4। এখানে 8 পাই থেকে পাই গেলে আমরা পাবো 7 পাই। অর্থাৎ আমরা জিনিসটা বুঝে গেলাম যে আমাদেরকে যদি এরকম একটা ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া থাকে যেটা কট স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 3, এই জাতীয় সমীকরণগুলোকে আমরা কিভাবে সমাধান করব। প্রথমে আমরা একটাতে নিয়ে যাব। আমরা অভেদ প্রয়োগের মাধ্যমে কোসেক স্কয়ার থিটা নিয়ে গেছি, সেখান থেকে সাইন থিটা বের করছি। আমরা সবসময় সাইন কস ট্যান এই তিনটার মাধ্যমে এই প্রকাশ করার চেষ্টা করব, কারণ এগুলোর সাথে আমরা বেশি ইউজ টু। অন্যগুলোও যদি কারো মান মুখস্থ থাকে তাহলে কোনো ব্যাপার না, একই কথা। তারপর প্রথম চতুর্ভাগের জন্য বের করছি, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয়, চতুর্থ। তাহলে আমরা যদি ফাইনাল আনসারটা লিখি, সুতরাং আমরা যদি ফাইনাল আনসারটা লিখি, আমরা ধরে নিচ্ছি আমাদের রেঞ্জ দেওয়া হচ্ছে এখন 0 থেকে 2 পাই। 0 থেকে 2 পাইয়ের জন্য আমাদের 4টা কোণ বের হয়েছে। নির্ণেয় সমাধান থিটা ইজ ইকুয়াল টু 4টা মান। এটার একটা মান প্রথম চতুর্ভাগে হচ্ছে π/4, দ্বিতীয় চতুর্ভাগে আমরা পাইলাম 3π/4, তৃতীয় চতুর্ভাগে আমরা পেলাম 5π/4, অ্যান্ড লাস্টলি আমরা চতুর্থ চতুর্ভাগে যেটা পেলাম সেটা হচ্ছে 7π/4। অর্থাৎ এই যে রেঞ্জ, আমাদের এই যে রেঞ্জ, এই রেঞ্জের জন্য আমাদের থিটার 4টা মান পাইলাম। আমরা যদি এখন আমাদের নেক্সট প্রবলেমটাতে যাই, এখন বুঝতে হবে যে এই যে প্রবলেমটা দেওয়া আছে সেটা কি আসলে আমাদের কেস 1 নাকি অন্য কোনো কেসের মধ্যে পড়ে। আমরা যদি খেয়াল করি আমাদের এখানে সাইন এবং কজ আছে। সাইন এবং কজ কিন্তু একই অভেদ জোড়ার মধ্যে আছে, কারণ আমাদের যেহেতু এখানে একটা একই অভেদ জোড়ার মধ্যে সাইন এবং কজ আছে, তো এটা আমাদের অবশ্যই কেস 1, কারণ অবশ্যই যে কোনো একটার উপর তো অবশ্যই স্কোয়ার থাকতে হয়। আমাদের দুটোর উপর স্কোয়ার আছে। তাহলে আমরা যেটা করবো, আমরা যে কোনো একটাতে নিয়ে যাব। আমরা কজকে সাইনে নিয়ে যাই। তাহলে আমরা শুরু করি প্রবলেম সমাধান। এটা অ্যাগেইন 2 পাই হবে, এখানে ভুলে পাই টাইপ করা হয়েছে। 0 থেকে 2 পাই রেঞ্জের মধ্যে আমরা প্রবলেমটা সলভ করবো, আমাদের একটা বোর্ড কোশ্চেন। তাহলে আমরা 7 কস স্কয়ার থিটাকে আমরা জানি লিখতে পারি আমরা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। সবকিছুকে আমরা সাইন স্কয়ার থিটায় নিয়ে যাব, ভালো কথা। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি আমাদের দেওয়া আছে 4। তাহলে আমরা যদি হিসাবটা করি 7 মাইনাস 7 সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4, বা তাহলে আমাদের এখান থেকে আসতেছে মাইনাস 4 সাইন স্কয়ার থিটা, এবং ওই পাশে 4 থেকে 7 গেলে হয় যে -3। তাহলে আমরা যেটা পাচ্ছি, মাইনাস মাইনাস যদি চলে যায় তাহলে সাইন স্কয়ার থিটার মান আমরা পাচ্ছি 3/4। সুতরাং আমরা সাইন থিটার মান পাচ্ছি বর্গমূল করে দিয়ে প্লাস মাইনাস দিতে হবে √3, 4 এর বর্গমূল হচ্ছে 2। তাহলে আমরা প্লাস মাইনাস কেন দিলাম, কারণ আমাদেরকে থিটার যে অ্যাঙ্গেলটা, থিটার যে রেঞ্জটা দেওয়া সেটা হচ্ছে 0 থেকে 2 পাই। যেহেতু 0 থেকে 2 পাই, তার মানে আমরা জানি এখানে সাইন থিটার মান পজিটিভ হবে 2 বার, নেগেটিভ হবে 2 বার। তাহলে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টা চতুর্ভাগের জন্য বের করব। সেম প্রসেস, যদিও আমি যদি তাও আবার একটু দেখাই দিই, যদিও প্রসেসটা 100% সেম আগের বার আমরা যা দেখলাম। আমরা যদি দেখি প্রথম চতুর্ভাগের জন্য আমরা যদি ধরে নিই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু √3/2, তাহলে আমরা জানি, কারণ প্রথম চতুর্ভাগের সব ধনাত্মক, আমরা জানি সাইন কতর মান √3/2 হয়। আমরা জানি হচ্ছে যে সাইন 60-এর মান √3/2, তাহলে 60 মানে হচ্ছে আমাদের π/3। তাহলে আমাদের এখান থেকে প্রথম চতুর্ভাগের যে কোণ আমরা পেলাম সেটা হচ্ছে π/3, অর্থাৎ আমাদের যে সূক্ষ্ম কোণ সেটাই হচ্ছে π/3। এবং প্রথম চতুর্ভাগে কতর জন্য √3/2 আসে সাইন π/3 এর জন্য। তাহলে এবার দ্বিতীয়, তৃতীয় চতুর্ভাগেরটাও বের করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। আমরা যদি এখানে দ্বিতীয় চতুর্ভাগটা দেখি, দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা আবার লিখবো সাইন থিটা ইজ ইকুয়াল টু √3/2 লিখবো, কারণ আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগেও সাইন ধনাত্মক। এখন এটা যদি সাইন না হয় কস বা টেন এগুলো হইতো, তাহলে আমি দ্বিতীয় চতুর্ভাগের জন্য ঋণাত্মক লিখতাম, কারণ ওগুলা দ্বিতীয় চতুর্ভাগের ঋণাত্মক, কিন্তু আমাদের সাইন দ্বিতীয় চতুর্ভাগের ধনাত্মক। তাহলে আমরা জানি এখন কিভাবে দ্বিতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেলটা বের করতে হয়। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে পাই থেকে বিয়োগ দিতে হবে কত, π/3, যেটা আমরা বের করছি। তাহলে আমি যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 3/2 পাই। দেন থার্ড কোয়াড্রেন্টের জন্য যদি বের করি একইভাবে সাইন থিটা ইজ ইকুয়াল টু, এবার লিখবো -√3/2। তাহলে সাইন থিটা আমরা জানি থার্ড কোয়াড্রেন্টের কোণ বের করার জন্য আমরা লিখতে হবে পাই প্লাস π/3। তাহলে আমরা থিটার মানটা পাচ্ছি 3 পাই প্লাস পাই মানে হচ্ছে 4 পাই।
তার আমি যদি চতুর্থ কোয়াড্রেন্টেরটা বের করি, চতুর্থ কোয়াড্রেন্টও সেম, চতুর্থ কোয়াড্রেন্টেও সাইন অবশ্যই ঋণাত্মক, তাহলে আমাকে কি লিখতে হবে -√3/2। তাহলে আমি যেটা লিখতে পারতেছি সাইন থিটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারতেছি সাইন 2π মাইনাস কত, সূক্ষ্মকোণটা হচ্ছে π/3। তাহলে এখান থেকে আমার থিটার মান বের হয়ে যাচ্ছে। থিটার মানটা আমার হচ্ছে যে এখানে যদি 3 হয় তাহলে 3 গুণা 6, 6 থেকে 5π/3। তাহলে আমাদের এই কোশ্চেনটাও আমরা সলভ করে ফেললাম। এখানেও আমরা যে 0 থেকে 2π রেঞ্জের মধ্যে আমরা 4টা অ্যাঙ্গেল পাইছি। প্রথম চতুর্ভাগের জন্য π/3, দ্বিতীয় চতুর্ভাগের জন্য 2π/3, তৃতীয়র জন্য 4π/3, চতুর্থের জন্য 5π/3। দেন আমরা যদি আমাদের নেক্সট প্রবলেমটা দেখি, নেক্সট প্রবলেমটা এখন আমাদেরকে বুঝতে হবে প্রথম যেই কথাটা, সেটা হচ্ছে এটা কি আমাদের কেস 1 এর মধ্যে পড়ছে কিনা। এখন কেস 1 এর মধ্যে পড়ছে কিনা এটা দেখতে একটু হালকা বিদঘুটে লাগতেছে, কিন্তু আমাদের বোর্ড কোশ্চেন যখন আসছিল এই টাইপেরই ছিল, আমাদের ফরম্যাট এই টাইপের ছিল, কিন্তু বিদঘুটে লাগলেও আমরা যদি 2-1 লাইন সলভ করি তাহলে কিন্তু জিনিসটা বিদঘুটে থাকবে না। তাহলে আমরা যদি এটা একটু সমাধান করা শুরু করি, আমরা এখানে লিখতে পারি বা এটা 2π, 0 থেকে 2π রেঞ্জ। তাহলে আমরা লিখতে পারি বা cos স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটা রাখি, আমরা কোসেক থিটাকে আমরা লিখতে পারি 1/sin থিটা। তাহলে sin থিটাটা নিচে চলে গেল। আমরা জাস্ট সরল করতেছি, সরল করার পর আমরা বুঝতে পারবো আসলে এটা কি আমাদের পরিচিত ফরম্যাট কিনা। ওকে, দেন 1 - কোসেক থিটা মানে হচ্ছে আমাদের sin থিটা ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 1। দেন আমরা যেটা করতে পারি, এখন বোঝাই যাচ্ছে আমরা একটা লসাগু করতে পারি। দেন আমরা ডিসাইড করব কি করা যায়। আমরা যদি লসাগুটা করে ফেলি, sin থিটা লসাগু নিলে এখানে পাচ্ছি আমরা cos স্কয়ার থিটা, এখানে আমরা পাচ্ছি sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা 1 পাচ্ছি। cos স্কয়ার থিটাকে আমি লিখতে পারি 1 - sin স্কয়ার থিটা, কারণ এটা আমাদের একটা অভেদ। এখন আমরা যেটা করতেছি, আমাদের যে ফরম্যাটটা ছিল সেটা হচ্ছে আমাদেরকে সবগুলোকে একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে যেতে হবে অভেদ প্রয়োগ করে। তাহলে cos স্কয়ার থিটাকে আমি লিখলাম 1 - sin স্কয়ার থিটা, এখানে একটা মাইনাস sin স্কয়ার থিটা ছিল, আর sin থিটাটা আমি আর গুণন করে 1 এর সাথে গুণ করে দিলে এখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি আমি sin থিটা। তাহলে আমি সবকিছু যদি বাম পাশে নিয়ে আসি, আমি যেটা পাচ্ছি -2 sin স্কয়ার থিটা, এটা ওই পাশে চলে গেলে 2 sin স্কয়ার থিটা। আমি আসলে সবগুলোকে ডান পাশে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে যে 2 sin স্কয়ার থিটা প্লাস sin থিটা, 2 sin স্কয়ার থিটা ওই পাশে প্লাস sin থিটা, ওইদিকে পাশে গেলে -1 ইজ ইকুয়াল টু 0। ভালো কথা। এখন যদি আমরা খেয়াল করি, আমাদের যেই জায়গায় আমরা এসে দাঁড়াইছি এখানে আমাদের সবগুলাই সাইনেই আছে, আমরা কসকে সাইনে নিয়ে গেছি, সেই কাজটা শেষ। এরপরে আমাদের যে কাজটা করতে হয়, আমরা যদি আমাদের ফরম্যাটটা একটু মনে করার চেষ্টা করি, তাহলে আমরা যেটা দেখব আমাদেরকে করতে হয় যে হয় মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, অথবা a প্লাস মাইনাস বিয়োজকের সূত্র, অথবা দ্বিঘাত সমীকরণ। এখানে বোঝা যাচ্ছে আমাদেরকে কি করতে হবে। এখানে আমরা যদি মিডল টার্ম ফ্যাক্টরাইজ করি তাহলে আমাদের জিনিসটা হয়তো বা মিলে যেতে পারে, তাই আমরা সেটাই করবো এখন। আচ্ছা, তাহলে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজ করার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে আমি কি লিখতে পারি, এটা তো 2 sin স্কয়ার থিটা থাকলো, আমি এখানে লিখতে পারি +2 sin থিটা মাইনাস sin থিটা -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি যদি যোগ বিয়োগ করি আমি আবার প্লাস sin থিটা পেয়ে যাচ্ছি, এবং আমি যদি এই দুইটা গুণ করি তাহলে আমি পাচ্ছি -2 sin স্কয়ার থিটা, যেটা ওই দুইটা গুণ করলে -2 sin স্কয়ার থিটা ছিল। তাহলে আমরা মিডল টার্মটা শেষ। এবার আমাকে কি করতে হবে, 2 sin থিটা কমন নিতে হবে। 2 sin থিটা কমন নিলে এখান থেকে আমি পাচ্ছি sin থিটা +1। দেন আমি যদি -1ই কমন নিই তাহলে আমি পাচ্ছি sin থিটা +1। দেন আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে বা 2 sin থিটা -1 ইন্টু sin থিটা +1 ইজ ইকুয়াল টু 0। এবং আমাদের কেসের যেই আমাদের করণীয় ছিল সেখানে এটাই লেখা ছিল যে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে মিডল টার্ম করে বা যে কোনোভাবে আমাদেরকে উৎপাদক আকারে নিতে হবে, উৎপাদকের মান 0 আনতে হবে। দুইটা এক বা একাধিক উৎপাদকের গুণফলের মান যদি 0 হয় তাহলে আমরা জানি আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা 0 লিখতে পারবো এবং প্রত্যেকটার জন্য আমাদের মান বের হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি হয় প্রথমটা ইজ ইকুয়াল টু 0, না হয় দ্বিতীয়টা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি লিখলাম প্রথমে হয় sin থিটা +1 ইজ ইকুয়াল টু 0। আমরা একটু দেখি আমাদের কি আসে। হয় sin থিটা +1 ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা লিখতে পারছি sin থিটা ইজ ইকুয়াল টু -1।
এখন সাইন থিটা ইজ ইকুয়াল টু -1 কখন হবে? আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু -1 হতে হলে আমাদের যে অ্যাঙ্গেলটা সেটা অবশ্যই ঋণাত্মক হইতে হবে। আমরা জানি হচ্ছে যে আমাদের সাইন থিটার মান এই যে মাইনাস হইতে হলে সেটা আমাদেরকে সাইন 90 মান হচ্ছে যে আমাদের 1, তাহলে সাইন -90 মানও হচ্ছে যে 1। কিন্তু আমাদেরকে এখন আমরা হচ্ছে ঋণাত্মক কোণের দিকে যাব না, আমাদের 0 থেকে 2π যে রেঞ্জ, 0 থেকে 2π রেঞ্জের মধ্যে সাইন থিটা কখনো ঋণাত্মক হয় না। আমরা সেটাই লিখে দিব। আমরা এখানে লিখবো যে 0 লেসর ইকুয়াল টু থিটা লেসর ইকুয়াল টু 2π ব্যবধিতে সাইন থিটা অঋণাত্মক। অঋণাত্মক বলার কারণ হচ্ছে ধনাত্মক বা 0 হতে পারে সাইন থিটার মানে এই ব্যবধিতে, কিন্তু ঋণাত্মক হবে না। ব্যবধিতে সাইন থিটা অঋণাত্মক। সুতরাং আমরা যেটা লিখতে পারি সাইন থিটা ইজ নট ইকুয়াল টু -1 এই ব্যবধিতে, আমাদেরকে যে ব্যবধিটা দেওয়া আছে, এই ব্যবধিতে সাইন থিটা ইজ নট ইকুয়াল টু -1। তাহলে অবশ্যই আমাদের কি হবে? তাহলে আমরা লিখতে পারি সুতরাং 2 sin θ -1 ইজ ইকুয়াল টু অবশ্যই 0 হবে, কারণ প্রথমটা তো আমরা গ্রহণ করতে পারলাম না। তাহলে 2 sin θ -1 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, সেখান থেকে আমি পাচ্ছি sin θ ইজ ইকুয়াল টু 1টা এদিকে চলে যাবে, 2টা নিচে চলে আসলে হাফ পাবো। এখন sin θ ইজ ইকুয়াল টু হাফ। sin θ ইজ ইকুয়াল টু আমরা পেলাম একটা ধনাত্মক সংখ্যা, আমরা কিন্তু এবার ঋণাত্মক সংখ্যা পাইনি। sin θ ইজ ইকুয়াল টু যেহেতু ধনাত্মক সংখ্যাই পাইছি, তাহলে এখানে হয়তো আমার ছবির কারণে দেখা নাও যেতে পারে। তাহলে আমি যদি sin θ ইজ ইকুয়াল টু হাফটাকে পরের স্লাইডে নিয়ে যাই, sin θ ইজ ইকুয়াল টু হাফ। এখন কথা হচ্ছে এটা আমরা কোন কোয়াড্রেন্টে হবে? এটা অবশ্যই হয় প্রথম চতুর্ভাগে হবে, না হয়তো দ্বিতীয় চতুর্ভাগে। প্রথম কারণ কি sin θ ইজ ইকুয়াল টু হাফ, sin θ একটা ধনাত্মক সংখ্যা, ধনাত্মক sin θ এর মান ধনাত্মক হয় প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে। তো এবার আমাদেরকে 4বার পরীক্ষা করতে হবে না, 4টা কোয়াড্রেন্টের জন্য মান বের করতে হবে না। তাহলে আমরা লিখব যে sin θ ইজ ইকুয়াল টু হাফ, দেন sin θ ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে sin 30 এর মান, 30 বলতে আমরা বোঝাচ্ছি π/6, সুতরাং θ ইজ ইকুয়াল টু π/6। দেন সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য বের করব। সেকেন্ড কোয়াড্রেন্টে अगेन sin θ ইজ ইকুয়াল টু পজিটিভ হাফ, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা থিটা বের করার জন্য যা করব তা হচ্ছে আমরা sin π থেকে π/6 বাদ দিব, তাহলে এটা একটা সেকেন্ড কোয়াড্রেন্টের মান হবে। তাহলে আমি থিটার মান পাচ্ছি 6π থেকে π গেলে 5π। তাহলে আমাদের নির্ণয় সমাধান হচ্ছে 2টা। সুতরাং আমরা যদি আমাদের আগের কোশ্চেনটার আনসার লিখি, নির্ণয় সমাধান এটা ইজ ইকুয়াল টু π/6 5π/6। আশা করি আমরা বুঝতে পারছি। এখন যদি আমরা আমাদের পরবর্তী প্রবলেমটার দিকে তাকাই, এখন এই প্রবলেমটা কি আমাদের কেস 1 এর মধ্যে পড়ে কিনা? এখানে আছে 3 tan স্কয়ার থিটা মাইনাস 4√3 sec থিটা। এখন জিনিসটা যদি আমরা একটু মাথা খাটাই চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো এটা কিন্তু আমাদের প্রথম কেসের মধ্যে পড়ে, কারণ সেকার টেন কিন্তু একটা অভেদ জোড়ার মধ্যে আছে, এবং যেহেতু শুধু টেনের উপর হলেও ঋণাত্মক আছে, টেনের উপর হলেও পাওয়ার 2 আছে, স্কোয়ার আছে, তাই আমি টেন স্কোয়ারকে চাইলে ইজিলি সেকে নিয়ে যেতে পারবো। এখন ম্যাথটা আমি পুরোটা করে দিচ্ছি না, আশা করি এবার স্টুডেন্টরা তোমরা নিজেরাই পারবে। আমি শুধু একটু দেখাই দিচ্ছি, আমি জানি হচ্ছে সেক স্কোয়ার থিটা, আমি যদি অভেদটা লিখি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা টেন স্কোয়ার থিটার মান লিখতে পারি সেক স্কোয়ার। তাহলে আমি এই জায়গায় যদি লিখি টেন স্কোয়ার থিটার মান যদি আমি লিখি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস 4√3 sec থিটা প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, এটা অবশ্যই 2π। তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন বানাতে পারবো, সেটা হবে যে শুধুমাত্র সেক স্কোয়ার, এখানে আমরা সেক স্কোয়ার থিটার একটা রাশি পাবো, দেন সেক থিটার একটা রাশি পাবো, দেন একটা হয়তো বা ধ্রুবক থাকবে, দেন আমরা সেটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজ করে সেক থিটার একটা মান বের করতে পারবো। সেক থিটার একটা মান যদি আমরা বের করতে পারি, সেখান থেকে আমরা ইজিলি কস থিটার মানটাও বের করে ফেলতে পারবো। কস থিটার মান হবে যে সেটা 1/বাক্স অর্থাৎ খালি ঘর। তাহলে কস থিটার মান থেকে দেন প্রথম চতুর্ভাগে কত, দ্বিতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে কত, এভাবে বের করে ফেলতে পারবো। আশা করি এটাও যে কেস 1 সেটা আমরা বুঝতে পারছি, এবং ম্যাথটা আমরা নিজেরা করে ফেলতে পারবো। এবং তোমাদের জন্য দায়িত্ব থাকবে ম্যাথটা করে অবশ্যই ফেসবুক, ইউটিউব যেখান থেকে দেখতেছো কমেন্টে অবশ্যই ম্যাথটার আনসার বলা। এবং আমাদের এরকম কেস ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানের জন্য কেস আছে টোটাল 3টা, যার মধ্যে আমরা কেস 1 দেখেছি। এখন আমাদের আরও বাকি আছে কেস 2 এবং কেস 3। এটা ছিল আমাদের পার্ট 1 ভিডিও। আমরা কেস 2 এবং কেস 3 সেটা আমরা দেখব পার্ট 2তে। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।